খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। নিজের পরিবারকে দিয়ে করান না, চপমুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের, দাবি 26-এ মিরাকল রেজাল্ট। নন্দীগ্রাম থানায় শুভেন্দুর রণচণ্ডী রূপ, পুলিশকে বেঞ্জির হুঁশিয়ারি দিয়ে তুলকালাম বিরোধী দলনেতার। খসড়া ভোটার তালিকায় নাম নেই পরিবারের, এসআইআর শুনানিতে ডাকা হলো তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের মা বোন ছেলেদের। দিলীপের আমলে 18 সাংসদ, ভুললে চলবে না, অভিজিতের মন্তব্যে ফের অস্বস্তিতে বিজেপি। 2026-এর আগে বড় ধামাকা, আলিমুদ্দিনে নওসাদ, তবে কি বাম আইএসএফ জোট এবার পাকা? হিন্দুদের ওপর হামলা না থামলে 5 লক্ষ সাধু নিয়ে ফিরব, বাংলাদেশ উপদূতাবাসকে হুঁশিয়ারি শুভেন্দুর। বিজেপি বিধায়কের প্রাণনাশের হুমকি, লাগাতার উড়ো ফোন পেয়ে পুলিশের দ্বারস্থ অসীম সরকার। আসন্ন নির্বাচনে বড়সড় ধামাকা, ওয়েসির হাত ধরছেন কি হুমায়ুন কবির? রাজ্য রাজনীতিতে তোলপাড়। লক্ষ্মীর ভান্ডারে বড় ধামাকা, সায়নী ঘোষের কথায় কি এবার সরাসরি 2500 টাকা ঢুকবে অ্যাকাউন্টে? বাংলা ভাষা বলা অপরাধ হতে পারে না, ওড়িশায় সুতির পরিযায়ী খুনে হুঙ্কার মমতার। 135 থেকে 182টি বিধানসভা আসনে উঠলেন হুমায়ুন কবির। তৃণমূল এবং বিজেপিকে আটকাতে জোট কাদের সঙ্গে? মমতার আমলেই আরএসএস এর বারবারন্ত, মুখে মুসলিম প্রীতি, আসলে সনাতনী তোষণ, বলছেন হুমায়ুন কবির। অপারেশন নন্দীগ্রাম পুনরুদ্ধার, শুভেন্দুর গড়ে জানুয়ারিতে সেবাশ্রয় শিবির তৃণমূলের। বাংলাদেশের 5টা বিমান নামলো কলকাতা বিমানবন্দরে, হঠাৎ কি হলো আকাশে? এপ্রিলের পর মমতা আইপ্যাক থাকবে না, বিজেপি কর্মীকে ধরতেই রণংদেহী শুভেন্দু, হাইকোর্টে যাওয়ার হুমকি। নামটা সীমা খান্না, তার চ্যাটের স্ক্রিনশট রয়েছে আমার কাছে, এসআইআর নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিষেকের। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, 29 থেকে 30 ডিসেম্বর বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বাংলাদেশ নৌবাহিনীর। বাংলাদেশ হাইকমিশন ভয় পেয়েছে শুভেন্দুকে, শহরে ফের হাঙ্গামায় দিল্লির রাস্তা দেখালো তৃণমূল। আর দল করা যাবে না, 26-এর আগে শ্রমিকের চরম হুঁশিয়ারিতে কাঁপছে বঙ্গ রাজনীতি। নথিতে গরমিল, মন্ত্রী সাবিনা ইয়াসমিনের আমেরিকা নিবাসী কন্যাকে শুনানিতে ডাকলো কমিশন। ভিডিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, অন্য রাজ্যে পালিয়ে গিয়েছেন, দাবি ঘিরে চাঞ্চল্য। ধর্মগ্রন্থ নিয়ে অপপ্রচারের অভিযোগ, বিজেপি বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ ইমামদের। 31-এ দিল্লি চলো ডাক অভিষেকের, নতুন বছরে সরকারের রিপোর্ট কার্ড নিয়ে বাড়ি বাড়ি যাওয়ার ঘোষণা। সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আবার ঢাকাকে চাপ দিল্লির, দীপু হত্যায় আরও 6 জনকে ধরল বাংলাদেশ পুলিশ। পিসি ভাইপোর বাড়ি পাহারায় ব্যস্ত পুলিশ, মালদায় দাঁড়িয়ে মমতার প্রশাসনকে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রী মাছ খাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন, প্যাটিস বিক্রেতা মারধরের ঘটনায় বিজেপিকে নিশানা অভিষেকের। গান্ধী নামে ভয় বিজেপির, মনরেগা বাঁচাতে কৃষক আন্দোলনের ধাঁচে দেশজুড়ে পথে নামছে কংগ্রেস। 58 লক্ষ নাম বাদ, কমিশনের কাছে ব্যাখ্যা চাইলেন চন্দ্রিমা, অরূপের খোঁচা, এটা বিজেপির অফিস। হিঙ্গলগঞ্জের পর এবার মালদার চাঁচলে শুভেন্দু অধিকারী সভা বাতিল, মিলল না অনুমতি। তৃণমূল ভবনের নয়া নিয়ম, কিউআর কোড স্ক্যান করেই পার্টি অফিসে ঢুকতে হবে সাংবাদিকদের। আর মাত্র 1.5 মাস, তারপর খেলা ঘুরবে, চাঁচলের সভা বাতিলের পর হুঙ্কার শুভেন্দুর। আসানসোলে এসআইআর শুনানি ঘিরে তুলকালাম, বিজেপি ক্যাম্প ভাঙচুর, তৃণমূলের বিরুদ্ধে রক্তক্ষয়ী হামলার অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন, যতদিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পতনের ভবিষ্যৎবাণী করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। 2026 সালে পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিম প্রীতি দেখালেও আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন তিনি। বলেন, বাংলার মুসলিমদের বলবো, আগামী ভোটে এই অকর্মণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারকে বিদায় দিতে হবে।
গনি খান চৌধুরী বলতেন, সিপিএমকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওর মতো হবে না। হুমায়ুন কবির বেঁচে থাকতে থাকতেই তৃণমূলের পতন ঘটবে, 2026 সালেই পতন ঘটবে। এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তার বক্তব্য, মানুষকে নিদান দিচ্ছেন চপমুড়ি ঘুগনির দোকান খোলার। ওর পরিবারে তো অনেক লোক আছে, তাদের দিয়ে করান না। ওদের পরিবারের লোক কি করছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে 25,752 জনের চাকরি গিয়েছে, তাদের কি অবস্থা? প্রত্যেকটা জায়গায় দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতিমুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব। বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগে নন্দীগ্রাম থানায় সরাসরি হানা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের ট্যাবলো ভাঙচুরের অভিযোগে দলীয় মণ্ডল সভাপতিকে গ্রেপ্তার করা হলে পুলিশকে তীব্র ভাষায় শাসান তিনি। শুভেন্দুর অভিযোগ, সাদা পোশাকে ও আইন ভেঙে কোনো প্রমাণ ছাড়াই বিজেপি কর্মীদের হেনস্থা করা হচ্ছে। থানায় দাঁড়িয়েই পুলিশকে তৃণমূলের চটিচাটা বলে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী এপ্রিলের পর রাজনৈতিক সমীকরণ বদলে যাবে এবং তখন প্রতিটি অন্যায়ের হিসেব নেওয়া হবে। অভিযুক্তের পরিবারের দাবি এবং পুলিশের ভূমিকা নিয়ে এই ঘটনায় এলাকায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। খসড়া তালিকার নাম ওঠেনি, এসআইআর শুনানিতে ডাক পেলেন লোকসভায় তৃণমূলের দলের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পরিবারের সদস্যরা। কাকলির মা 90 বছর বয়সী ইরা মিত্রকে শুনানির জন্য ডাকা হয়েছে। শুনানিতে ডাকা হয়েছে কাকলির দুই ছেলে, পেশায় চিকিৎসক বিশ্বনাথ দস্তিদার ও বৈদ্যনাথ দস্তিদারকে। কাকলির ছোট বোন পিয়ালি মিত্রকেও ডাকা হয়েছে শুনানির জন্য। কাকলির দুই ছেলে কলকাতায় ভোটার, মা ও বোন উত্তর 24 পরগনায় ভোট দিয়ে এসেছেন এতদিন। মধ্যমগ্রামের দিগবেরিয়ায় ভোট দিয়ে এসেছেন তারা। সেই মতো কাকলির দুই ছেলেকে কলকাতায় এবং মা ও বোনকে বারাসাত 2 নম্বর ব্লকে শুনানিতে হাজির হতে বলা হয়েছে। বিষয়টি সামনে আসতে শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কাকলি। সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি। তার দাবি, বিজেপির অঙ্গুলি হেলনেই এসআইআর খসড়া ভোটার তালিকা তৈরি হয়েছে। তার বক্তব্য, যার নাম বাদ দিতে ইচ্ছে হচ্ছে বাদ দিচ্ছে কমিশন। কাকলির অভিযোগ, এতদিন ভোট দিয়েছেন তার পরিবারের সদস্যরা, এখন হঠাৎ ডাকা হয়েছে শুনানিতে শাসক দলের জনপ্রতিনিধিদের বেছে বেছে হেনস্থা করা হচ্ছে বলেও দাবি করেছেন কাকলি। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন তৃণমূল ছাত্র পরিষদের বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি সোহম পালো। এবিপি আনন্দে কাকলি বলেন, আমি যে বুথে ভোট দিই সেই বুথেই ভোট দেয় মা ও বোন। খসড়া তালিকায় তাদের নাম নেই। আমার দুই ছেলে প্রতিষ্ঠিত, তাদেরও নাম নেই। এইরকম যারা বৈধ বাসিন্দা, বহু বছর ধরে ভোট দিচ্ছে এবং যারা নিঃসন্দেহে ভারতের নাগরিক, বিগত দিনে ভোটাধিকার প্রয়োগ করেছে। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্রাত্য করে রেখেছে বঙ্গ বিজেপি। আর তখন দিলীপের ভূয়সী প্রশংসা করলেন তমলুকের বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বঙ্গ বিজেপির জন্য দিলীপের অবদান কৃতিত্বের কথা মনে করিয়ে দিয়ে অভিজিৎ স্পষ্ট জানালেন, দিলীপ ঘোষ সামনে না থাকলে প্রচারে খামতি থাকছে। তার নিজস্ব স্টাইলের জন্য তাকে পছন্দ করেন বহু মানুষ। দিলীপ ঘোষের মধ্যে এখনও সেই আগুন আছে। তমলুকের সাংসদের মুখে দিলীপ ঘোষের প্রশংসা করে একের পর এক বিস্ফোরক মন্তব্য নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলে দিয়েছে বঙ্গ বিজেপিকে। বঙ্গ বিজেপির সফলতম সভাপতি বলা হয়ে থাকে দিলীপকে। তার আমলেই বিজেপির সাফল্যের গ্রাফ তরতরিয়ে উঠেছিল। 18 জন সাংসদ বাংলা থেকে পেয়েছিল বিজেপি। প্রাক্তন রাজ্য সভাপতির এই সাফল্যের উদাহরণ তুলে ধরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এটা তো ভুলে গেলে চলবে না যে তারই সভাপতিত্বে আমরা 18 জন এমপি পেয়েছিলাম। তাকে তো এর কৃতিত্ব দিতেই হবে। তিনিই তো সেই লড়াই চালিয়েছেন সভাপতি হিসেবে। কিন্তু সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। দলের পুরনোরা তো বটেই, বঙ্গ বিজেপির বড় অংশই মনে করে দিলীপ ঘোষকে সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার পর রাজ্যে বিজেপি পিছিয়ে পড়েছে। অতি দিলীপ বিরোধীরাও এটা একেবারে অস্বীকার করতে পারবে না। তবুও বঙ্গ বিজেপির বর্তমান ক্ষমতাসীন শিবির দিলীপের বিরুদ্ধে। দিলীপকে ব্রাত্য করে রাখার পিছনে দলের এক কেন্দ্রীয় পর্যবেক্ষক সক্রিয়। আর দিলীপের সেই সাফল্যের বিষয়টি সকলকে স্মরণ করিয়ে দিয়ে রাজ্য বিজেপির বর্তমান নেতৃত্বকেই অস্বস্তিতে ফেলে দিয়েছেন তমলুকের সাংসদ। রাজ্য বিজেপিতে দিলীপ বিরোধী বলে পরিচিত শুভেন্দু অধিকারীও। 2025 সাল বিদায় নিতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ক্যালেন্ডারের পাতা উল্টালেই দরজায় কড়া নাড়বে 2026-এর বিধানসভা নির্বাচন। আর নতুন বছর আসার আগেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক আঙিনায় শুরু হয়ে গেল চরম উত্তেজনা। শনিবার বিকেলে কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএমের রাজ্য সদর দপ্তরে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীর আকস্মিক উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে নয়া সমীকরণের জল্পনা তুঙ্গে উঠেছে। সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার দুপুর 3:30 নাগাদ আলিমুদ্দিনে প্রবেশ করেন নওসাদ। সেখানে তার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু রাজনৈতিক মহলের দাবি 2026-এর নির্বাচনী রণকৌশল সাজাতেই এই রুদ্ধদ্বার আলোচনা। তৃণমূল ও বিজেপি বিরোধী ভোটকে এক ছাতার
তলায় আনতে বামেরা দীর্ঘদিন ধরেই সচেষ্ট। 2021-এর নির্বাচনে সংযুক্ত মোর্চার অভিজ্ঞতায় কিছুটা চির ধরলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আইএসএফকে সঙ্গে রাখা বামেদের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে গ্রামীণ ও সংখ্যালঘু ভোট ব্যাংকে নওশাদের প্রভাবকে কাজে লাগিয়ে শাসক দল তৃণমূলকে চাপে ফেলাই এখন আলিমুদ্দিনের অন্যতম লক্ষ্য। এদিনের বৈঠকে আসন দফার প্রাথমিক রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা থাকলেও নওশাদের আলিমুদ্দিনে আসা এক স্পষ্ট বার্তা দিচ্ছে 2026-এর মহারণে বাম আইএসএফ জোট কার্যত সময়ের অপেক্ষা। নওশাদ সিদ্দিকীর এই পদক্ষেপ কি শাসক দলের ভোট ব্যাংকে থাবা? বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর ক্রমাগত হামলার প্রতিবাদে সরব হলেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ কলকাতায় অবস্থিত বাংলাদেশ উচ্চাযোগের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি চরম হুঁশিয়ারি দেন। শুভেন্দু জানান, হিন্দুদের ওপর নির্যাতন অবিলম্বে বন্ধ না হলে আগামীতে 5 লক্ষ গঙ্গাসাগর যাত্রীকে নিয়ে তিনি পুনরায় এখানে ফিরে আসবেন। এদিন 5 সদস্যের এক প্রতিনিধি দল নিয়ে উচ্চায়োগের আধিকারিকদের সঙ্গে দেখা করেন বিজেপি নেতা। বৈঠক শেষে তিনি দাবি করেন, তার করা অধিকাংশ প্রশ্নেরই কোনো সদুত্তর দিতে পারেননি ওপার বাংলার আধিকারিকরা। শুভেন্দু অধিকারী বলেন, আমি তাদের জিজ্ঞেস করেছি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ধর্মীয় পরিচয়ের কারণে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে আশ্রয় দিতে পারেন, তবে কেন বাংলাদেশে হিন্দুদের নির্বিচারে নিশানা করা হচ্ছে? তারা যদি মনে করেন যে ও দেশে 2 কোটি হিন্দু আক্রান্ত হতে থাকবে আর এপারের 100 কোটি হিন্দু চুপচাপ তামাশা দেখবে, তবে তারা ভুল ভাবছেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে বিধায়ক জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের প্রতিবাদে উত্তর 24 পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ করেছিলেন তিনি। সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন কিছু মানুষ। উড়ো ফোনে আসছে খুনের হুমকি, বারবার অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ফোন করে তাকে শাসাচ্ছেন। এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক অসীম সরকার। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে অসীম চাকদাহ থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি 2টি ফোন নম্বর দিয়ে জানিয়েছেন, ক্রমাগত তার প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। হুমকির কারণ হিসেবে হরিণঘাটার বিধায়ক নিজেই বলেছেন, তার একটি বক্তব্যের অপব্যাখ্যা করে সমাজ মাধ্যমে বেশ কিছু পোস্ট করা হয়েছে। মৌলবাদী লোকজন তাকে খুন করে দেওয়ার হুমকি দিচ্ছেন। অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনি পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন ওই বিধায়ক। পুলিশের কাছে লিখিত অভিযোগে অসীম জানান, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে উত্তর 24 পরগনার বেনাপোল সীমান্তে একটি প্রতিবাদ সভায় ভাষণ করেছিলেন তিনি। তার সেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করেন কিছু মানুষ। পুরো বক্তব্যের ভিডিও থেকে একটি অংশ কেটে তার সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তারপর থেকে নিয়মিত তিনি খুনের হুমকি পাচ্ছিলেন। শুক্রবার রাত 8টা নাগাদ নির্দিষ্ট 2টি অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। ধরা পড়তেই পুরুষ কণ্ঠ ভেসে আসে। শুরুতেই তিনি কদর্য শব্দ ব্যবহার করেন, গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেন বিধায়ককে। রাজ্য বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রাজনৈতিক মোড়। তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরের নবগঠিত জনতা উন্নয়ন পার্টি জোটের প্রস্তাব দিয়েছে আসাউদ্দিন ওয়েসির দল মিমকে। মিমের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি জানিয়েছেন, হুমায়ুন কবির নিজেই তাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এই সম্ভাব্য জোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খোদ মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি। এই জোট প্রস্তাবকে কেন্দ্র করে ইতিমধ্যে জল্পনা তুঙ্গে। মিম নেতৃত্বের দাবি, বাংলার মুসলিম সমাজের বড় অংশ ওয়েসির নেতৃত্বের প্রতি আস্থাশীল। পাশাপাশি আগামী দিনে মুর্শিদাবাদ থেকে কাউকে উপমুখ্যমন্ত্রী করার দাবিও জোরালো করছে মিম। নির্বাচনের আগে এই নতুন সমীকরণ রাজ্যের শাসক ও বিরোধী শিবিরের জন্য কতটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার। মমতা সরকারের এই উন্নয়নমূলক প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানোয় এটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত নির্ভরযোগ্য ও জনপ্রিয় হয়ে উঠেছে। তবে ভাতা বৃদ্ধির এই চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বর্তমানে রাজ্যে বার্ধক্য ভাতা ও কন্যাশ্রীর মতো একাধিক মানবিক প্রকল্প চালু থাকলেও সায়নী ঘোষের এই মন্তব্য সাধারণ মানুষের মনে নতুন করে প্রত্যাশা ও আলোচনার জন্ম দিয়েছে। কবে থেকে এই বর্ধিত ভাতা কার্যকর হবে, এখন সেই প্রতীক্ষাতেই দিন গুনছে রাজ্যের লক্ষ লক্ষ উপভোক্তা।